হ্যাঁ, আপাতত কনস্টিটিউশন নিয়ে একটা মাথা ঘামাই। হ্যাঁ, তাহলে 179 দিন পর্যন্ত তারা যাইতে পারে কমফোর্টেবলি। আচ্ছা, প্রথম 6 মাস তাদের কেটে যাবে যদি এইভাবে হয়। আচ্ছা, উল্টাভাবে যদি আসি, ধরেন আমরা একাডেমিক ডিসকাশন, এটা কোনো ইয়ে না, কেন কারো বিরুদ্ধে পক্ষে বিপক্ষে না। নির্বাচনটা হয়ে গেল, নির্বাচন হয়ে যাওয়ার পর সংসদ সদস্য হইল, একই সময়ে কিন্তু অলিখিতভাবে আপনি গণভোট যেহেতু আনছেন, তাইলে এরা গণপরিষদের লোকও হয়। হ্যাঁ, ন্যাচারালি। এখন গণপরিষদের লোক যদি হয় আর সংসদ নির্বাচন যদি হয়ে গেল, তাহলে ও কিভাবে নেবেন প্যারালাল একই সাথে দুইটা? তা আমি গণপরিষদের সদস্য হিসাবে এবং সংসদ সদস্য হিসাবে? নিশ্চয়ই না, আমি জানি না। এই জটিলতাটা কিন্তু আসবে। যদি ধরে নিলাম সংসদ সদস্য হিসাবে নিল, তাহলে কেউ প্রধানমন্ত্রী হবে? হ্যাঁ, তা তো হবেই। প্রধানমন্ত্রী যদি হয়ে যান, সেই প্রধানমন্ত্রী চলবে কি হিসাবে? কোন সংবিধান দিয়ে চলবে? মানে যে সংবিধান চালু আছে সেই সংবিধান চালু নাই তো। কেন আমি বলি, আমরা একাডেমিক, মানে এখানে লড়াই করতে আসিনি। তো কেউ যদি কোর্টে যায় গিয়ে বলে কোন সংবিধান চালু আছে, আমি সেটাই বলতেছি। ধরেন যে সংবিধানটা আছে আমরা বলতেছি, ওটাই তো ইনফ্যাক্ট 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা সংসদে। না, যেটা ব্যবহার হয় সেটা হলো কি, যে পার্টটা সচল সেটা তো আপনি করতেই পারেন, কিন্তু যে পার্টটা অচল, এই যে 90 দিন অচল তো তারা ইচ্ছাকৃতভাবে করেছে, এটা অচল ছিল না। না, যেই করুক, তো আইন দিয়ে অচল করে না, অচল তো হয়ে গেছে। অচল যখন হয়ে গেছে, তখন আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এইটা একটা জটিলতা হবে। সুতরাং আমি মনে করি যদি যেই নির্বাচিত হোক, স্পিকারও তো নাই, শপথ কে নেওয়া হবে, এটা আবার আইন উপদেষ্টা বলেছে, না সেটা আবার সেটেল হয়েছে এবং ওটা করা যায়, সেটা প্রধান নির্বাচন কমিশনার। অত কিছু বাঁচলে তো ওইটাও হবে না। তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যে যদি আমরা এটাকে টিকাইতে চাই, নির্বাচনটাকে সুন্দরভাবে, তাইলে 180 দিনের চিন্তা না করে খুব দ্রুত গণপরিষদের সদস্য হিসেবে বা সংবিধান সংস্কার পরিষদের ইয়ে হিসাবে কইরা, আমার কাছে মনে হয় ওটাকে করে তারপরে সংসদে ঢুকে গেলে হয়। তাহলে আপনি 180 দিন রাজ্যে চলবে, এই 180 দিন তাহলে উচ্চকক্ষ থাকবে না, নিম্নকক্ষ থাকবে না, মানে বিষয়টা কেমন একটা জটিল। যখন এই যে অটোমেটিক এই সংবিধান চালু হয়ে যাবে বলা হয়েছে, তখন তো উচ্চকক্ষ আসলে থাকছে না। অটোমেটিক কোন সংবিধানটা চালু হবে? আমার প্রশ্ন তো ওইখানে। ওই যে জুলাই সনদ, যেটা কি যুক্ত হয়ে যাবে আগের সংবিধানের সঙ্গে নিজে নিজে হেঁটে হেঁটে পাপা। না, জুলাই ঘোষণাপত্র, যেটা জুলাই ঘোষণাপত্র তো জুলাই সনদ না, জুলাই সনদ তো গণভোটের সাথে রিলেটেড। হ্যাঁ, তো সেটা নিজে নিজে কার্যকর হয়ে যাবে না গণভোটে হ্যাঁ হওয়ার পরে? তো একই 180 দিনের পরে, 180 দিনের পরে নিজে নিজে কার্যকর হবে কেমনে? তাহলে জানতে পারি না আলী রিয়াজ সাহেব কোথায় ভোট দিয়েছেন, আপনি কি জানেন? আমি আপনার সাথে একমত যে এই জটিলতা তারা তৈরি করছে। আমি ধরে নিলাম দিয়েছেন, আপনি জানেন? আমি অনেকে নিউজই পাইছি, কিন্তু আলী রিয়াজ সাহেব কোথায় ভোট দিয়েছে এটা আমি। উনি কি গুপ্ত ভাবে ভোট দিলেন, কেউ দেখলো না? না, ওটা জানতে পারি নাই। এখন উনি দিচ্ছেন কি দেন নাই। আবার উনি আমাদের সবাইকে হ্যাঁ ভোট দিতে বলেছেন, হ্যাঁ ভোট দিলে কি হবে সেটা বলেছেন, সংবিধান কি হওয়া উচিত সেটা বলেছেন, কমিশন লিড করেছেন, একজন উপদেষ্টাও বটে, এবং আমরা শুনেছি তিনি দ্বৈত নাগরিক। তাহলে সরকার তো প্রচার করেছেন, প্রচার করবে আমার বিবেচনায় তার এটা, কারণ যেহেতু সরকার তো হ্যাঁ পক্ষে, তাহলে হ্যাঁ তো জিতবে। হ্যাঁ যদি, কেন আমি বলি সরকার হ্যাঁ পক্ষে কেন? যেনই হোক, সরকার যেদিকে থাকে সেদিক তো জিতে। কি হয়ে জিতবে? ভোট সরকার দিবে না ভোটাররা দিবে? ও আপনার ধারণা এই সরকারের বা রাজ্জাকির, আমি বলতে তুষার হইল পলিটিশিয়ান, আমি হলাম প্রশাসন, আমাদের দুইজনের সহযোগিতা উনি এই গত 17 মাস যাবত প্রপারলি পাইছে কিনা? উনি কি চাইছিল? আমার সন্দেহ। উনি কি চেয়েছেন? তা উনি চেয়েছেন কবে? আজকে নির্বাচনের দিন কিন্তু আমরা দেখছি প্রশাসন খুব ভালো কাজ করেছে, এবং প্রশাসন ভালো কাজ করেছে বলে বোধহয় নির্বাচনটাও, মানে ফলাফল যাই হোক নির্বাচনের, কিন্তু নির্বাচনে যেই 3 দিন আগে আমরা আলোচনা করছি, সকালে আপনার সাথে আমার আলোচনা হলো আরেক জায়গায়, 3 দিন আগে বলছি ভোট হবে তো, ভোট হবে তো। না, আমি কিন্তু ভোট হবে বলেছি। না, ঠিক আছে, কিন্তু এই আশঙ্কাটা ছিল, এই প্রশ্ন তো করতো, কিন্তু সেখান থেকে আমরা উদ্ধার পাইছি। কেন পাইলাম উদ্ধার? এখানে আমার একটা প্রশ্ন। কেন? আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা বলছি, ইউনূস সাহেব খুব কঠিনভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করব এসব বলছে। তো আমার কাছে মনে হয় যখন চূড়ান্ত হয়েছে যে ইউনূস সাহেব চলে যাবে, যেহেতু ইউনূস সাহেব চলে যাবে, এবং এইটা আমি আরও একটু রিপিট, চলে যাবে কোথায় চলে যাবেন উনি সেটা পরের। ইউনূস সাহেব কিন্তু বলছিল একটা কি সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবে। আমি কিন্তু টিভিতে বলছিলাম উনি সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন দিবেন, এটা আমি বলছিলাম। কেন বলছিলাম? প্রশাসনের করুণ দশা দেখে, অর্থাৎ কোন অ্যাঙ্গেলে কী হিসাব করে বলছেন। উনি জানতেন যে ওনাকে পছন্দ করে না, ওনাকে কোঅপারেট করে না, ওনাকে এই টিভি মাধ্যম, মানে উনি যাতে যায় সেজন্য নির্বাচনটা ভালোভাবে করে দিবেন। ইয়েস, না সেটা না, উনি চলে যাবে নিশ্চিত হওয়ার পর প্রশাসন কোঅপারেট করছে, হ্যাঁ, যে প্রশাসন কোঅপারেট করছে এবং সে কমফোর্টেবল, মানে নির্বাচনটাকে কমফোর্টেবল করছে। তা না হইলে এই প্রশাসন
যে অবস্থায় আমরা আলোচনা করছি তাতে নির্বাচনটাকে এত স্মুথলি শেষ করতে পারলে বাকি 17 মাস তো আরও স্মুথলি হইতে পারতো। ওই অ্যাঙ্গেলে বলছি যে না, তাহলে ইউনূস সাহেবের হিসাব নিকাশ ঠিক আছে যে উনি যে চলে যাবেন এবং উনি চলে যাওয়াটা সবাই অ্যাকসেপ্ট করতেছে, এবং যেহেতু চ্যালেঞ্জ করছেন যে একটা ভালো নির্বাচন দিয়ে যাবেন, তাই নির্বাচনটাকে বিতর্কের ঊর্ধ্বে রেখে একটা ভালো নির্বাচন উনি করতে পেরেছেন। ইনফ্যাক্ট ওনার কৃতিত্ব আছে বলে আমার কাছে উনি মনে তো হয়। করতে পারলেন না, না, না। করলো তো প্রশাসন। হ্যাঁ, ওনার আপনি বলেন উনি যাবে নিশ্চিত। এখানেও না। বহু মেধাবী কর্মকর্তাকে ভাই, ফোর্স রিটায়ারমেন্ট দিয়েছেন, তুষার ভাই, অনেকে চাকরিচ্যুত হয়েছে, তুষার অনেকের ভাই, নামে মামলা হয়েছে, Yes. এবং ফ্রিজ থেকে বের করে আনা একেবারে ড্রাইড এবং একেবারে ফ্রোজেন এরকম ব্যক্তিরা এসে ইনকিউবেটরে ঢুকে আবার জেগে উঠেছেন। সব ঠিক আছে, যদি সব তার কথাই হইতো তাহলে তো আমার কাছে মনে হয় সেই প্রশাসন তাকে সহায়তা করলো না। হ্যাঁ, না, আমার কাছে মনে হয় না। এবং অনেকে ডেকে এনে প্রমোশন দিয়ে তাদের পেনশন ভাতা সব বাড়িয়ে দিয়েছেন। দিছে, ওই যে বেতনও তো বাড়াইছে। হ্যাঁ, বেতনও বাড়িয়ে দিয়েছেন। তারপরেও তার উনি জেল, মানে উনি চলে গেলে খুশি হবে? উনি তো ডিটারমাইন্ড, উনি চলে যাবেন। এই চলে যাওয়াটা যখন এনশিওর হইছে, সে কারণে নির্বাচনটা। কিন্তু উনি চলে যাচ্ছেন কেন? না, উনি তো চলে যাবেনি, উনি তো বলছেনই, উনি তো বর্ডার লাইন বহু আগে দিচ্ছেন। অল্প সংস্কারে ডিসেম্বরে যাবেন, বেশি হলে জুন 26-এ যাবেন, কিন্তু শেষ পর্যন্ত একটা মাঝামাঝি জায়গায় আসছে ফেব্রুয়ারিতে, চলে যাবেন। আচ্ছা, এখন চলে যাওয়ার পরে কি হবে? এইটা চলে যাবার পরে যদি আপনি ধরেন, আপনি প্রথমে 6 মাসের জটিলতার কথা বলেছেন, আমার এরপরে কাছে কি হবে? আমি একটু ভিন্ন। সরকার কি করবে? এই পরবর্তী সরকারের কি করা উচিত? সেটাই বলতেছি। আমি ব্যক্তিগত অনেকগুলো জটিলতা দেখতেছি। ধরেন, আওয়ামী লীগের ভাষায় তারা ইনক্লুসিভ নির্বাচনে শরিক হইতে পারে নাই, তাদের বিরাট একটা অংশ আছে আওয়ামী লীগের ভাষায়। এবং আপনার যদি ইয়ের দিকে তাকাই, আমি আব্দুল মোমেন, উনি নিজে বলছেন 8 মাস পরে পালাইছেন, মানে বের হয়েছেন দেশ থেকে। সেখানে উনি প্রশাসনের সহযোগিতা নিয়ে বের হয়েছেন। আর একটু পিছিয়ে যদি যাই, যারা বের হবে তাদেরকে তো কারো না কারো সহযোগিতা লাগবে। সেটা ঠিক আছে, বর্ডার পার হচ্ছে, এয়ারপোর্ট পার হচ্ছে, ইমিগ্রেশন পার হচ্ছে, সব ঠিক আছে, প্রশাসনের সহযোগিতা ছাড়া এটা হয় না। সেটা হচ্ছে মেইন আলোচনা না। মেইন আলোচনা যে কী হবে পরবর্তীতে। আপনি কি মনে আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা কথা বলছিল ছাত্ররা? হ্যাঁ, স্থগিত হয়েছে। না, নিষিদ্ধ, দলটাকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। সেই দলটাকে কিন্তু নিষিদ্ধ করা যায় নাই। কেউ কেউ বলছেন, রাজনৈতিক দলই বলছে যে এভাবে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করার পক্ষপাতী আমরা না, জনগণ চাইলে সেটা হবে অন্য, মানে লিগ্যাল পদ্ধতিতে, এটা বলছে। এটার অর্থ কিন্তু আপনার যৌক্তিকভাবে যদি বলেন, আইনগতভাবে বলছে ঠিক আছে, কিন্তু বন্ধ তো আর কোনো রাজনৈতিক দলে করতো না, বন্ধটা করতো কিন্তু এই সরকার, নিষিদ্ধ। কিন্তু তারপরেও যেটা আইনি প্রসেসের মধ্যে হয় না, সেটা তো চ্যালেঞ্জ করা যায়। সেটাই বলতেছি আমি। নিষিদ্ধ যদি করতো তাহলে তো আমার উপরে বর্তাইতো না, আমি তো একটা দল, বর্তাইতো তো সরকারের উপর। কিন্তু আমি যখন এটাকে রাজি হলাম না, তখন কি হইল, একটা মধ্যবর্তী জায়গায় সরকার গেল। সেটা কি, দল নিষিদ্ধ করলাম না, এতে খুশি থাকলো বড় দল, আর কার্যক্রম স্থগিত রাখলাম, তাতে খুশি হইল যারা আপত্তি করছিল, এনসিপি। একটা মাঝামাঝি জায়গায় গেছে। এখন প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা কিন্তু অলরেডি আব্দুল মোমেন সাহেব বলছে, আমাদের মতো এত বড় একটা দলকে বাইরে রেখে, ভোটের বাইরে রেখে নির্বাচন করলে সেটা ইনক্লুসিভ নির্বাচন হবে না, এবং আমরা সেটা মেনে নিব না। এবং আমরা বাইরে বসে কাজ করছি, আমরা বিভিন্ন সংস্থার সাথে, বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসের সাথে, বিভিন্ন রাষ্ট্রের সাথে আমরা কথা বলছি। মানে আমি কেন বলছি যে আলটিমেটলি এই বিষয়টা আসবে। দ্বিতীয় সমস্যা হচ্ছে, এবং আমি শিওর, এবং এখন দলকে স্থগিত করে রেখে যে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে, আপনি মনে করছেন আওয়ামী লীগ এটাকে কাজে লাগাবে? আওয়ামী লীগ এটা কাজে লাগাবে, কারণ ইতিমধ্যে আপনি নিজেও জানেন মিডিয়ায় কথাটা। এরপরের সমস্যা কি? আচ্ছা, এইটা যদি আসে, এগুলো একটা সমস্যা। এখন এইটা আপনি সমস্যা নাও হতে পারে যদি তুষার হইলে আওয়ামী লীগ, রাজ্যে কি আওয়ামী লীগ, ঠিক আছে না? আচ্ছা, না, এক্সাম্পল দিচ্ছি, মনে করেন মোমেন সাহেব। আচ্ছা, মোমেন সাহেব আওয়ামী লীগ। এখন মোমেন সাহেবের জায়গাটা যদি তুষার দখল করতে পারে, তাহলে তো মোমেন সাহেবের প্রয়োজন নাই। ওরকম একটা জায়গা দখল করা সম্ভব? আমি বলছি আওয়ামী লীগ যেটা করলে পরে দল সহ পালা যেত না, সেটা বলছি না। আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড যে স্টাইলে করতো, আওয়ামী লীগের যে শক্তি ছিল, যেভাবে ছিল, সেই জায়গাটা যদি কোনো দল এসে নিতে পারে এবং সেই জায়গাটা যদি থাকতে পারে ঠিক মতো, তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি সেখান থেকে 19-20 হয়, তাহলে ওই আওয়ামী লীগ ওই অস্ত্র নিয়ে বাজারে নামবে। মানে এই যে তারা কেন নাই, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন কেন করা হইলো, অপরাধীদের বিচার হইতো, আমাদের অন্যান্য ভোটাররা তো না, সেই আন্দোলনটা আসতে পারে। এবং ওই আন্দোলন যদি ঠেকাইতে হয়, তাহলে আওয়ামী লীগের গুণান্বিত হয়ে ক্ষমতায় থাকতে হবে। এখন এই ক্ষমতায় থাকতে গিয়ে আরেক সমস্যা তৈরি হতে পারে। কি সেটা? নানান পদের সমস্যা। জনগণ কিভাবে নিবে, অন্যান্য দল কিভাবে নিবে, অন্যান্য জোট কিভাবে নিবে। কারণ আমি যদি একই গুণাগুণ পরবর্তী সরকারের কাছ থেকে পাই, তাহলে তো আবার একটা চিন্তা ভাবনা করতে পারে।
আপনি মনে করেন এত তাড়াতাড়ি আবার এত unrest তাড়াতাড়ি হতে পারে? বলছি না, এটা আমি আবার বললাম। উত্তেজনা, আবার আন্দোলন এসব হতে পারে এত তাড়াতাড়ি? না এত তাড়াতাড়ি বলছি না, এটা আসুক সরকার 2-4 সমার যাক, তারপরে উঠতে পারে তাহলে এটা একটা তৃতীয় সম্ভাবনা। সম্ভাবনা। এরপরে কি কোনো ভালো সম্ভাবনা নাই? যেগুলি ধরেন আপনি প্রবলেম বললেন, কিন্তু এই সরকারের সামনে অপরচুনিটিও নিশ্চয়ই আছে। না, আমরা জনগণ যেটা চায়, সামনে যে সরকার আসবে সে কিন্তু জনগণের এই মুহূর্তে যে চাওয়া পাওয়া সেই ব্যাপারে সুস্পষ্টভাবে কেউ কি কিছু বলেছে কিনা আমার জানা নাই। যেমন বিডিআর হত্যার বিচার হবে কিনা, রোহিঙ্গা প্রত্যাবাসন করব, রোহিঙ্গা ফেরত পাঠাবো, তারপরে আরও যদি বলি শাপলা চত্বরের হত্যার বিচার, আয়নাঘরের বিচার, সুস্পষ্টভাবে কেউ কিছু বলেননি, একেবারেই বলেননি। বলছেন যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গিয়ে দুর্নীতি করেছেন। হ্যাঁ ফাইন, দুর্নীতি হয়েছে, এটা কিন্তু মাঠ পর্যায়ের কর্মীও জানে। কিন্তু এই মেগা প্রজেক্ট করতে গিয়ে যে মেগা দুর্নীতি হয়েছে সেটার বিচার আমরা করব, কথার কথা বলছি, এটা কিন্তু কেউ বলেননি। কিংবা চাঁদাবাজি নিয়ে কথা উঠছে, ফ্রম ডে ওয়ান চাঁদাবাজি বন্ধ থাকবে, এটা বলেনি। মানে এই কথাগুলো আমি প্রত্যাশা করছিলাম, কিন্তু বলেনি। আমি জানি না কি হবে। আপনি জানেনই না কি হবে জানি না তো সামনে। আচ্ছা, এবার আমাকে আরেকটা জিনিস বলেন যে এই যে তরুণদের রাজনীতির ভবিষ্যৎ আপনি কি দেখছেন? কারণ তরুণরা তো শেষ পর্যন্ত এককভাবে দাঁড়াতে পারলো না, মানুষের কাছে এককভাবে আসতে পারলো না। তারা এক ধরনের রাজনৈতিক সমঝোতা করলো যেখানে আদর্শের চাইতে ভোটের আসন বড় হয়েছে। তাদেরই বা কি হবে? শুনেন, আমরা যাদের কাছ থেকে আদর্শের আশা করি তারা কাদের সন্তান? আমাদেরই। আমাদের সন্তান, আমাদের না নাতি আমাদের। তা খাচ্ছ তো আমগুলোই পাইব। সুতরাং আমরা কি করছি? আমরা একবার কমু আপনার রাজাকার, আবার আপনার নিয়ে আন্দোলন করব, একবার করবো রাজাকার, আবার আপনার নিয়ে আমি মন্ত্রী পরিষদে ঠাই দিব। এরা তো ভাই আমাদের সন্তান। আপনি কেন এত বেশি আশা করেন? 1 2 নম্বর, 1.5 বছরে একটা অত বড় অভ্যুত্থানের ঘটনার পর একটা পার্টি দাঁড়ায় যাইয়া 300 আসনে নমিনেশন দিয়া দেশ গঠন করে ফেলবে, এটা কি সুস্থ চিন্তা না অসুস্থ না, চিন্তা? কিন্তু দেশের 4 কোটি ভোটার তাদের সাথে আছে, বহু বয়স্ক মানুষও তাদের সমর্থন করছে। এই যে বিভিন্ন আসনের ফলাফল আসছে, সেখানেও কিছু কিছু আসনে তারা এগিয়ে আছেন। তো এরকমই তো হইতো নির্বাচন। সেটা আজকে যে অবস্থাটায় তারা ছিল, সেই অবস্থায় তারা হয়তো অনেকখানি সন্দিহান হয়ে গেছে যে তাদের সার্ভাইভালের প্রশ্ন। এখন তারা বুঝতেছে জুলাই চেতনার পক্ষে কারা, জুলাই চেতনার বিপক্ষে কারা। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো না, বাট তারা যদি ধারণা করে থাকে জুলাই চেতনার পক্ষে কে, জুলাই চেতনার বিপক্ষে কে, হ্যাঁ, সেক্ষেত্রে তারা যেহেতু অ্যাকোমোডেট করে নাই, তারা ছিল ফ্লোটিং, তারা ছিল গার্জিয়ানলেস বলতে গেলে। তাদের যে বয়স, তাদের সেই অভিজ্ঞতা নাই। কারণ তাদের, আমার কাছে মনে হয় মাস্টার প্ল্যানে এটা ছিল না যে শেখ হাসিনাকে আমরা বিদায় দিলে তার পরবর্তী অধ্যায়ে আমাদের কাজটা কি হবে। মাস্টার প্ল্যান কি ছিল? এই হোমওয়ার্কটা বোধহয় আমার মনে হয় ছিল না এদের। অন্য কোনো হোমওয়ার্ক ছিল? আমার কাছে মনে হয় না। এই যার জন্য তারা বেকায়দায় পড়ছে। কিন্তু তারা কিন্তু দাবি করেছেন তাদের হোমওয়ার্ক ছিল, এবং হোমওয়ার্কের ভিত্তিতেই তারা প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিল। তাদের হোমওয়ার্কটা হয়তো তারা কিন্তু নির্বাচন করলেন তাদের নিয়োগকৃত প্রধান উপদেষ্টার আন্ডারে। না, এটা আবার তাদের নিয়োগকৃত প্রধান উপদেষ্টা বলেছেন না যে তরুণরা আমাকে নিয়োগ দিয়েছে, তারা আমার নিয়োগ করতে। তারা বলছে ছাত্ররা নিয়োগ দিয়েছে। না, তারা বলেও ঠিক আছে, তারাই প্রস্তাব করেছে, ঠিক আছে, অনেকে দ্বিমত পোষণ করেছিল, কিন্তু তারাই চাপ দিয়েছে। তারা তাদের স্মৃতি কথা যখন শেয়ার করেছে তখন তারা বলেছে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ তৈরি করার ক্ষেত্রে তাদের কিছু মতামত ছিল, এবং তার মধ্যে প্রধান উপদেষ্টার বিষয়টি তাদের সিলেকশন। না, সে তো ঠিকই আছে। তারা প্রধান উপদেষ্টা নিয়োগকর্তা, এবং নিয়োগকর্তার অধীনেই তারা প্রধান উপদেষ্টা বলেছে নিয়োগকর্তা, কিন্তু আলটিমেটলি তো আমরা বঙ্গভবনে বসাইয়া দলমত নির্বিশেষে সবাই তাকে নিয়োগ দিয়েছি। ওটা ছাত্ররা বলেছে, কিন্তু অফিসিয়াল নিয়োগ কিন্তু আমরা সবাই দিয়েছি। সেটা যে সংবিধানের অধীনে, আপনি আবার বলছেন যে সেই সংবিধান, এইবার আসেন, সেই সংবিধান কাজ করে না। রাখেন সেটা বলছি। যে সংবিধানের কথা বলছেন, ইউনূস সাহেব যখন শপথ নিয়েছেন তখন কি বলছেন? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ করিতেছি, যে প্রধানমন্ত্রী হিসাবে বলেন নাই, অন্তর্বর্তীকালীন। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে যে উনি ওত নিলেন, সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার নাই, কাজেই উনি ওত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। এরপরে বলছে সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? যেটা আছে না, সংবিধান উনি পেলেন কোথায়? সংবিধান আমার মাথায়, আমি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তাই তো ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। সংবিধানটা কোথায়? অ্যাকশনে এই যে ফেব্রুয়ারি 26-এ যে নির্বাচনটা হইল, এই যে এইটা কোন সংবিধানে হইল? আগের সংবিধানে সেই সুযোগ নাই। আচ্ছা, কাজেই ওনার সংবিধানই হয়েছে। এখন যদি বলেন যে হ্যাঁ ওনার সংবিধানে জানাচ্ছেন উনি ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাক, সেটাও পারে। কি হবে দেশের তা আমি জানি না। কি হবে আপনি এখনো নিশ্চিত না?
এত চমৎকার একটা নির্বাচন মানে প্রায় হয়ে যাচ্ছে, এখনো ভোট গোনা বাকি না, আছে, কিন্তু ভোট দেওয়া তো মানে হয়েছে। ভোট কাস্টিং হয়ে গেছে, এখন হলো ফলাফল দেওয়ার পালা। হ্যাঁ, তো সেই ফলাফল দেওয়ার আগ পর্যন্ত পুরোপুরি হচ্ছে না, কিন্তু সবাই বলছেন যে ভোট দেওয়াটা বেশ ভালোই হয়েছে, লোকজন এসেছে, ভোট দিয়েছে, তেমন কোনো গন্ডগোল হয় না। তাই তো, আমি তো তাই লাগলাম না, আমরা তো এমন কিছু পাইনি, পাইছি না, Serious আমরা কিছু পাই নাই। তাইলে? তো তাহলে যদি সেটা হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে দেশের, এটা নিয়ে আপনি এখনো কিছুই বলতে পারছেন না? আমি আপনি কি মনে করেন দেশের বাকি জনগণ একইভাবেই এক ধরনের শূন্যতায় আছে, যে তারা জানে না আসলে কি হতে যাচ্ছে? না, সবাই তো টকশোতে এসে কথা বলে না, সবাই তো থিঙ্ক ট্যাঙ্ক না, সবাই তো তুষার না। আচ্ছা, আর সবাই তো রাজ্জাকিও না, না, ঠিক আছে, সবাই তো কেউই না, মানে সবাই আলী রিয়াজ না, সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস, নাসির নজরুল না, সবাই কথা তো লিমিটেড লোকই বলবে। হ্যাঁ, সবাই তো সবাই না আর কি, সবাই হ্যাঁ। কিন্তু আপনার কি মনে হয় যে দেশের মানুষও বুঝতে পারছে না যে আসলে কি হতে যাচ্ছে? আপনি বুঝতে পারছেন না, থিঙ্ক ট্যাঙ্ক আপনি বলেছেন, আপনি যদি বুঝতে না পারেন তাহলে ওরা কেমনে? আমি সিম্পল বলবো যে আপনি তরুণ সমাজের ভোটের কথা বলছেন, অনেক কিছু বলছেন, এগুলাকে যদি আমি নর্মাল কোর্সে যাই তাহলে আপনি 5ই আগস্টের পর থেকে মাঠে যে দুইটা দল ছিল তাদের অ্যাক্টিভিটিস 17 মাস দেখে ভোটার এখন ভোটার বলতে আমার মতো ভোটার না, তুষারের মতো ভোটার না, কিন্তু তরুণ প্রজন্ম যাদের কথা বলছি, যে 4 কোটি ভোটার, তারা বিবেচনায় নেবে কোন দিকে ভোট দিছে। হ্যাঁ, মানে দিবে তো এখন বলা যায় না, দিলে দিছে, না দিলে না দিছে। এবং তারা, আমার ধারণা যে জুলাই চেতনা ধারণকারীদেরকে পক্ষে দিয়েছে, এবং তারা চাঁদাবাজ রোখার জন্য, দুর্নীতি করবে না এমন ব্যক্তিদের চুজ করার চেষ্টা করছে বা দলকে চলতে চেষ্টা করছে, এবং ফলাফল বলে দিবে যে ভোটাররা কি চুজ করলো, জুলাই চেতনার পক্ষের শক্তি না স্বাধীনতা বিরোধী শক্তি না জুলাই চেতনার বিপক্ষের শক্তি। এটা আমার কাছে মনে হয় ফাইনাল ফলাফল বলে দিবে, আমরা সে জায়গায় ওয়েট করি। ধন্যবাদ।